আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ৩ নম্বর অধ্যায় কোষ বিভাজন নিয়ে। কোষ বিভাজন কাকে বলে এবং কোষ বিভাজনের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো সরাসরি পড়াশোনায় চলে যাই। শুরুতেই দেখো কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে জীবের একটা কোষ বিভাজিত হয়ে একাধিক কোষ সৃষ্টি করে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। চলো, যে প্রক্রিয়ায় জীবের একটি কোষ বিভাজিত হয়ে একাধিক কোষ সৃষ্টি করে। তাকে কোষ বিভাজন বলে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের কোষ বিভাজনের সংজ্ঞা, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের একটা কোষ বিভাজিত হয়ে একাধিক কোষ তৈরি করে সেটাকেই কোষ বিভাজন বলে। ঠিক আছে, তো কোষ বিভাজনের সময় যেই কোষটা বিভাজিত হয় সেইটাকে বলা হয় মাতৃকোষ। অর্থাৎ যেই কোষটা বিভাজিত হবে সেই কোষটা হচ্ছে মাতৃকোষ, এবং বিভাজিত হয়ে নতুন যেই কোষগুলো তৈরি করবে সেইগুলোকে বলা হবে অপত্য কোষ বা শিশু কোষ। দেখো লিখে দিতেছি, যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ বলে এবং নতুন যে কোষ সৃষ্টি হয় নতুন যে কোষগুলো সৃষ্টি হয় তাকে অপত্য কোষ বলে। অপত্য কোষ বা শিশু কোষ বলে। ওকে, এটাই হচ্ছে তোমাদের কোষ বিভাজনের বেসিক কিছু কথাবার্তা। কোষ বিভাজনের সংজ্ঞাটা দেখলাম, এবং কোষ যেটা বিভাজিত হয় তাকে মাতৃকোষ বলে, এবং যে নতুন কোষগুলো সৃষ্টি হয় সেগুলোকে শিশু কোষ বা অপত্য কোষ বলে। এই জিনিসটা আমরা দেখলাম। এখন আমরা কোষ বিভাজনের ক্লাসিফিকেশনের দিকে যাব। আচ্ছা, এখানে তোমার আরেকটা বিষয় দেখাই দেই। ধরো এটা একটা কোষ, এই কোষটা এখন বিভাজিত হবে। এই কোষটা বিভাজিত হলো হয়ে মনে করো যে দুইটা কোষ তৈরি করলো। তাহলে এইটা হচ্ছে মাতৃকোষ, এইটা হচ্ছে মাতৃকোষ, আর এই দুইটা হচ্ছে শিশু কোষ। এই দুইটা হচ্ছে কি শিশু কোষ বা অপত্য কোষ। ওকে, তো এই হচ্ছে তোমাদের কোষ বিভাজনের কিছু বেসিক কথা। এখন আমরা ক্লাসিফিকেশনের দিকে যাব। আচ্ছা, কোষ বিভাজন মূলত তিন প্রকার হয়। কি কি সেইগুলো চলো দেখি। কোষ বিভাজন তিন প্রকার। কি কি সেইগুলো? অ্যামাইটোসিস,
সিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন লিখলাম না, অ্যামাইটোসিস, এরপর হচ্ছে মাইটোসিস, 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 আরেকটা কি মিওসিস। মিওসিস। তো দেখো এই দুইটা লাল কালার দিয়ে লিখলাম আর এইটা কালো কালার দিয়ে লেখার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা আজকে এই দুইটা নিয়ে আলোচনা করব, আর এইটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ এই যে মাইটোসিস কোষ বিভাজনটার কিছু আরো মানে কিছু বেসিক পড়াশোনা তো আছেই, সাথে এর কিছু ধাপ আছে যেগুলো পড়াইতে গেলে একটা ক্লাস দরকার। তো মাইটোসিস কোষ বিভাজনটা আমরা আরেকটা ক্লাসে পড়ব। আজকে অ্যামাইটোসিস এবং মিওসিস এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। শুরুতেই আমরা অ্যামাইটোসিস নিয়ে কথা বলবো। অ্যামাইটোসিস দেখো, শুরুতেই অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখো, অ্যামাইটোসিস যে কোষ বিভাজনটা আছে এইটা সাধারণত যেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো থাকে এই অণুজীবের ক্ষেত্রে ঘটে থাকে। ওকে, তো অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে আমরা আগে সংজ্ঞাটা লিখে ফেলি। চলো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ মাতৃকোষের সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম ও ক্রোমোজোম সরাসরি একবার করে বিভাজিত হয়ে একবার, আমি আরো একটা সংজ্ঞা দিব, এটা আগে লিখে নাও। সরাসরি একবার করে বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। কোষ, আচ্ছা, এখানে ক্রোমোজোম সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম সরাসরি একবার করে বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে কি বলে? অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। ওকে, দেখো এইটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের একটা পারফেক্ট সংজ্ঞা। ঠিক আছে, এখানে প্রথমে যে কথা বলছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম সরাসরি একবার করে বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। আমি তোমাদের চিত্রের মাধ্যমে এটা দেখাই। দেখো, ধরে নাও এটা একটা কোষ, এটা হচ্ছে কোষ এবং এর মধ্যে ধরো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে। ওকে, এটা একটা কোষ। এখন এই কোষটা কি হবে? দেখো, এই কোষটা একটু লম্বা আকার ধারণ করবে, ওকে, নিউক্লিয়াসটাও লম্বা আকার ধারণ করবে এরকম। আর এই মাঝখানে যেটা দিলাম এটা হচ্ছে ক্রোমোজোম।
বুঝতে পারলাম? এখন এই কোষটা মাঝ বরাবর সংকুচিত হবে এবং এই নিউক্লিয়াসটা মাঝামাঝি বিভক্ত হয়ে যাবে। নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো মাঝামাঝি বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হয়ে এখানে কিছু চলে আসবে এবং এখানে কিছু চলে আসবে। ওকে, এরপর এই মাঝখানটা একদম সংকুচিত হয়ে দুইটা পার্ট করে ফেলবে, তারপর এখানে একটা তৈরি হবে এবং এখানে একটা তৈরি হয়ে যাবে। এর মাঝখানে থাকবে নিউক্লিয়াসের ক্রোমোজোম, এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম। এইটা হচ্ছে তোমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন। শুরুতেই একটা কোষ ছিল, কোষটা লম্বাটে আকার ধারণ করলো। ওকে, লম্বাটে আকার ধারণ করার পর এর ভিতরে যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম ছিল সেইগুলোও লম্বাটে আকার ধারণ করছে। এরপর মাঝ বরাবর সংকুচিত হয়ে নিউক্লিয়াস দুইটা পৃথক হয়ে গেল। পৃথক হওয়ার পর এই সাইটোপ্লাজমটাও মাঝ বরাবর সংকুচিত হতে হতে একসময় দুইটা কোষ সৃষ্টি করে ফেললো। এইভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনের ধারাবাহিক চিত্র হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে কথাটা এইখান থেকে এইখান পর্যন্ত কিভাবে আসলো এই কথাটা আমরা এখন লিখবো সব। আচ্ছা, আরেকটা সংজ্ঞা দিতে চাইছিলাম। আরেকটা সংজ্ঞা হচ্ছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ সরাসরি মাঝামাঝি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এটা একটা মুখের সংখ্যা জাস্ট, তবে লিখতে হবে এইটা। ওকে, আচ্ছা, এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের এই প্রক্রিয়াটা লিখব কিভাবে হয়। শুরুতেই দেখো এখানে একটা কোষ ছিল, কোষের নিউক্লিয়াসের যে ক্রোমোজোম সেগুলো লম্বাটে আকার ধারণ করছে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে সেটাই লিখব। শুরুতেই নিউক্লিয়াসের ক্রোমোজোম আচ্ছা, যেহেতু নিউক্লিয়াসের ক্রোমোজোমটা সাইটোপ্লাজমের মধ্যে আছে, আমরা তাহলে সাইটোপ্লাজমটাকে আগে নিয়ে আসি। শুরুতেই কোষটির নিউক্লিয়াস লম্বাটে আকার ধারণ করলো, সাইটোপ্লাজমটা আচ্ছা পরে আনি ওটা, ঠিক আছে। শুরুতেই কোষটির নিউক্লিয়াস ক্রোমোজোম লম্বাটে আকার ধারণ করে। লম্বাটে আকার করে। দেখো আমরা প্রথম চিত্রে কিন্তু সেটাই দেখতে পাইতেছি, কোষটার মধ্যে যে নিউক্লিয়াস ছিল এবং নিউক্লিয়াসের যে ক্রোমোজোম ছিল সবগুলোই লম্বাটে আকার ধারণ করছে, তাই না? তো আমরা সেই কথাটাই শুরুতেই লিখে ফেললাম, ব্যাস। এরপর কোষটির সাইটোপ্লাজম যে ছিল এইটাকে নিয়ে এখন আমরা কথা বলবো। এইটা যখন লম্বা হয়েছিল তখন সাইটোপ্লাজমটাও কিন্তু লম্বা হইতেছিল, ঠিক আছে। তো কোষটি মধ্যস্থল বরাবর সংকুচিত হইতে থাকে, এই যে সংকুচিত হইতেছে, তো লম্বাটে আকার ধারণ করছে, তারপর সংকুচিত হইতেছে। তো আমরা সেই কথাটা লিখবো। শুরুতে কোষটির নিউক্লিয়াস ক্রোমোজোম লম্বাটে আকার ধারণ করে এবং সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হতে থাকে। ওকে, তোমরা এই লাইনটার পরিবর্তে আরো একটা লাইন লিখতে পারো, সেটা আমি লিখে দিতেছি। দেখো, বা অর্থাৎ এইটা লাইন লিখবা অথবা এইটা লাইন লিখবা।
কোষটি লম্বাটে আকার ধারণ করে। আকার ধারণ করে এবং মাঝ বরাবর সংকুচিত হতে থাকে। বরাবর সংকুচিত হতে থাকে। কনফিউশন নেওয়ার কোনো কারণ নেই। দেখো, শুরুতেই এই লাইনটা লিখবা, অর্থাৎ শুরুতেই এই লাইনটা থাকবে। এরপর তোমরা হয় এই লাইনটা দিবা এখান পর্যন্ত, অথবা এই লাইনটা না লিখে এই কোষটি লম্বাটে আকার ধারণ করে এবং মাঝ বরাবর সংকুচিত হতে থাকে, এই লাইনটা লিখবা। তবে বেটার হবে আমি এই লাইনটা সাজেস্ট করব, পরের লাইনটা। ওকে, এখন আমরা যে জিনিসটা লিখব, এরপর দেখো সংকুচিত হতে হতে এক সময় মাঝ বরাবর বিচ্ছেদ হয়ে গেছে, মাঝ বরাবর একদম দুইটা কোষ সৃষ্টি করে ফেলছে, মাঝ বরাবর সংকুচিত হতে হতে পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। তাহলে মাঝ বরাবর সংকুচিত হইতে হইতে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। আচ্ছা, এটা আমি একটু মিশিয়ে দিতেছি, না লেখার জায়গা হইতেছে না। এটা চিত্রটা তোমরা তুলে নাও। এরপর লিখবা মাঝ বরাবর সংকুচিত হতে হতে সংকুচিত হতে হতে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। কোষ সৃষ্টি হয়। তো এইটাই হচ্ছে তোমাদের অ্যামাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়া। লিখে দিলাম একদম। ওকে, ছোট্ট করে আবার তোমার চিত্রটা আঁকাই দিতেছি। দেখো, এটা ছিল কোষ, এরপর লম্বা, এরপর মাঝ বরাবর সংকুচিত, এরপর একদম আলাদা আলাদা। ব্যাস, এটাই হচ্ছে তোমাদের অ্যামাইটোসিস, কোষ বিভাজন। ওকে, আমরা এখন মাইটোসিস, কোষ বিভাজন পড়বো না, মিওসিসের দিকে চলে যাব। আর মাইটোসিস কি করব, আরেকটা নতুন ক্লাসে আমরা পড়বো, শুধুমাত্র ওইটাই বাকি থাকবে এই অধ্যায়ের, আর বাকি এগুলো আমরা পড়ে ফেলতেছি। ওকে, তো এখন আমরা দেখব মিওসিস। মিওসিস কোষ বিভাজন। ওকে, মিওসিস কোষ বিভাজন। তোমরা এই মিওসিস কোষ বিভাজনের মানে সাইডে অপোজিটে লিখে রাখবা হ্রাসমূলক কোষ বিভাজন। কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলে, এটা আমরা এটা পড়া শেষ করে বুঝতে পারবো। দেখো, মিওসিস কোষ বিভাজন এটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটু সমস্যা হতে পারে বুঝতে, কিন্তু আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ওকে, আচ্ছা, মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, অর্থাৎ এই কোষ বিভাজনের মধ্যে ক্রোমোজোম যে সংখ্যা, একটা কোষের যে ক্রোমোজোম সংখ্যা আছে, এই ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায় বা কমে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা সংজ্ঞা যেটা লিখবো যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এটা আমরা লিখি আগে। দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন
প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম একবার এবং সাইটোপ্লাজম বিভাজিত হয় দুইবার। বিভাজিত হয়ে, আমি আগে সংজ্ঞাটা লিখি, তারপর যখন বোঝাবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করিও না, আগে লিখো। বিভাজন, সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। অপত্য কোষ কি? শিশু কোষ, যেটা অপত্য কোষ সৃষ্টি করে তাকে কি বলে? তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে। আচ্ছা, কোষ বিভাজন বলে। ব্যাস, এইটাই হচ্ছে তোমাদের মিয়োসিস কোষ বিভাজনের সংজ্ঞা, অ্যাপ্রোপ্রিয়েট একটা সংজ্ঞা। ওকে, এখন আমরা এইখানে সুন্দর করে চিত্রের মাধ্যমে আগে মিয়োসিসটা বুঝবো, এরপর লিখবো কি, প্রক্রিয়াটা কি, লিখবো কিভাবে, ওইটাই চিত্রটা বোঝানোর পরে আমি ওইটা লিখে দেবো, ঠিক আছে? তো শুরুতেই দেখো, মনে করো যে এটা একটা কোষ, ঠিক আছে? এই কোষটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। এখানে দেখো কিছু ক্রোমোজোম আছে, মনে করো এগুলো হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোম জিনিসটা হচ্ছে যেইটা তোমার আচার আচরণ, বৈশিষ্ট্য, এইগুলা যেটা নিয়ন্ত্রণ করে, যেইটার মধ্যে এই তথ্যগুলা থাকে, ওইটাকে বলা হয় ক্রোমোজোম, ঠিক আছে? তোমার ব্যবহার কীরকম হবে, তোমার বংশগতীয় পরিচয়, এইগুলো ধারণ করে এই ক্রোমোজোম। ক্রোমোজোম নিয়ে আমাদের সামনে পড়াশোনা আছে। তো এইগুলা হচ্ছে ক্রোমোজোম, এইগুলা কোষের মধ্যে থাকে, আর কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই ক্রোমোজোমগুলোও ভাগ হয়ে যায়, কোষটা ভাগ হয়, ক্রোমোজোমগুলোও ভাগ হয়। ওকে, তো এইটা হচ্ছে একটা কোষ, কোষের মধ্যে ক্রোমোজোম আছে, ঠিক আছে? কোষের মধ্যে ক্রোমোজোম আছে, দুই প্রস্থ ক্রোমোজোম, এই যে এক প্রস্থ, এই যে এক প্রস্থ, এই যে আরেক প্রস্থ, দুই প্রস্থ, ঠিক আছে? এইটাকে বলা হয় টোয়াইস এন সংখ্যক ক্রোমোজোম, টোয়াইস এন সংখ্যক ক্রোমোজোম, মানে এটাকে প্রকাশ করা হয় এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বিভাজন করব। দেখো, শুরুতেই কোষটা বিভাজিত হয়ে দুইটা হবে, এই যে একটা, এই যে একটা। এটা আবার কেমনি বিভাজন হয়, এটা আবার প্রশ্ন করিও না, কারণ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু শুধু এইটুকু তথ্য দেওয়া আছে, আর কিভাবে বিভাজিত হয় এই তথ্যটা তোমরা পরবর্তী যখন উপরের শ্রেণীতে পড়বা তখন পাবা। এখন শুধু এইটুকু জানো যে কোষটা বিভাজিত হয়ে দুইটা হইল। আচ্ছা, এক প্রস্থ ক্রোমোজোম যাবে এইটাতে, আরেক প্রস্থ ক্রোমোজোম যাবে এইটাতে, দিয়ে দিই, চলো। গেছে? আচ্ছা আচ্ছা, হয়ে গেল। ওকে, এইখানে এখন তোমার দুইটার মধ্যে ক্রোমোজোম চলে গেল। ওকে, এইখানে ছিল টোয়াইস এন, মানে দুই প্রস্থ, এইখানে দুই প্রস্থ ভাগ হয়ে গেলে কি কয় প্রস্থ করে হবে? এক প্রস্থ। এইখানে যেহেতু টোয়াইস এন ছিল, এক প্রস্থ করে হলে কত এন হবে? একটা করে এন। ওকে, এখানে তাহলে কয়টা করে এন আছে? এখানে আছে একটা এন, এখানে আছে একটা। এখন এই কোষ দুটো আবার বিভাজিত হবে, আবার দেখো বিভাজিত করে ফেলবো এই দুটোকে।
এই কোষটা বিভাজিত হয়ে 2টা হইল, আবার এই কোষটা বিভাজিত হয়ে 2টা হবে। দেখছো কয়টা হলো? 4টা। এখন আমরা সংজ্ঞার মধ্যে কি বলছি লক্ষ্য করো, মাতৃকোষের ক্রোমোজোম একবার বিভাজন হয়েছে, সাইটোপ্লাজমও একবার বিভাজন হইল। ওকে, এবার সাইটোপ্লাজম আরো একবার বিভাজিত হবে, 2বার বলে দিছে। এইখানে বিভাজন হলো একবার, এইগুলা আবার বিভাজন হবে, সাইটোপ্লাজম গুলো শুধু বিভাজন হবে, এবার ক্রোমোজোম গুলো বিভাজন হবে না। ওকে, তাহলে সাইটোপ্লাজম গুলো এই যে এইটা বিভাজন হয়েছে, আবার কিন্তু ক্রোমোজোম বিভাজিত না হয়ে এই একটা যাবে এখানে, একটা যাবে এইখানে, ব্যাস। এই যে গেছে, একটা গেছে এইখানে, একটা গেছে এইখানে, ঠিক আছে। আচ্ছা, এই ক্রোমোজোমটা আবার এইখানে আরেকটা দিয়ে নিই রে, ঠিক আছে। একটা যাবে এইখানে, একটা যাবে এইখানে। এগুলো আমি সুন্দর করে ভাষা দিয়ে সাজাই দেবো, আগে মানে নর্মাল ভাষা, স্বাভাবিক ভাষায় আগে বোঝো। এটা যাবে এইখানে। এখন কথা হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো, এইখান থেকে ক্রোমোজোমগুলো যখন বিভাজিত হয়েছে প্রথমবার, তখন বিভাজিত হয়ে n সংখ্যক করছে। ওকে, এই n সংখ্যক ক্রোমোজোম আবার যখন বিভাজিত হইল, সাইটোপ্লাজম বিভাজিত হয়ে 4টা তৈরি করলো, ক্রোমোজোম বিভাজিত হইল না, না হয়ে একটা এখানে গেল, একটা এখানে গেল। এখন তাহলে এখানে কয় প্রস্থ করে ক্রোমোজোম আছে? 1 প্রস্থ করে। এই দিয়ে লিখে আসছে, এখানে n সংখ্যক আছে। কিন্তু এই যে 2টা করে দেখো মাথা আছে, ক্রোমোজোমের 4টা মাথা আছে না, 4টা মাথা ভাগ হয়ে যায় মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর ভাগ হয়ে গেল, ভিতরে আসার পর ভাগ হয়ে গেল। ওকে, তাহলে এইখানে যে একটা, এইখানে একটা, এই যে মাঝ বরাবর ভাগ হয়ে গেল, এখানে একটা, এখানে একটা, আবার এটা মাঝ বরাবর ভাগ হয়ে গেল। দেখছো? এখন দেখো এইখানে কয়টা ক্রোমোজোম ছিল? 4টা। এইখানে কয়টা করে হইল? 2টা। তাহলে অর্ধেক হয়ে গেল না? সেইটাই বলছে, দেখো বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করছে। এখন মাতৃকোষ, এটা মাতৃকোষ, এইগুলো হচ্ছে অপত্য বা শিশু কোষ। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা চেয়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে কমে গেছে, অর্ধেক কমে গেছে, অর্থাৎ হ্রাস পাইছে, কমে গেছে বা হ্রাস পাইছে। তাহলে মাতৃকোষ থেকে শিশু কোষের ক্রোমোজোম সংখ্যা কমে গেছে বা হ্রাস পাইছে, এই জন্য এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। বুঝতে পারলাম? ওকে, এখন আমরা এই জিনিসটা কিভাবে লিখবো চলো দেখি। শুরুতেই আমরা যে জিনিসটা লিখবো, চিত্রটা কিন্তু তোমাদের তুলে নিব, ঠিক আছে। আচ্ছা, চিত্রটা লেখার পর এখন আমরা প্রক্রিয়াটা লিখব। শুরুতেই যেটা লিখবা, আচ্ছা প্রথমে তুমি সংখ্যাটা দিবা, সংখ্যাটা দেওয়ার পর চিত্রটা দিবা, এরপর আচ্ছা প্রথমে লিখবা সংখ্যাটা, এরপর মাতৃকোষের ক্রোমোজোম, ওকে, মাতৃকোষে ক্রোমোজোম থাকে টুয়াইস এন বা ডিপ্লয়েড, এটাকে বলা হয় ডিপ্লয়েড। টুয়াইস এন কোথায় ছিল? মাতৃকোষে, হয়েছে 2 প্রস্থ 4টা ছিল, 4টা, ওই 4টাকে বলা হয় টুয়াইস এন বা ডিপ্লয়েড। মাতৃকোষটা ছিল ডিপ্লয়েড। ওকে, ক্রোমোজোম থেকে ডিপ্লয়েড সংখ্যক,
সংখ্যক। এরপর লিখবা মাতৃকোষ বিভাজিত হয়ে মাতৃকোষ সাইটোপ্লাজম বিভাজিত হয় পরপর দুইবার, ফলে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এরপর লিখবা মাতৃকোষের ক্রোমোজোম সাইটোপ্লাজম হয়েছে ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র কয়বার? একবার, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হয় n সংখ্যক। এখন এই nটার নাম হচ্ছে হ্যাপ্লয়েড। সংখ্যক। এখন এরপরে আরেকটা লাইন লিখতে হবে। তোমরা এক কাজ করতে পারো, এইটাকে নিবা 2 নাম্বার, এইটাকে দিবা 3 নাম্বার, আর এইটাকে হচ্ছে 1 নাম্বার, ব্যাস। এরপর আরেকটা লাইন লিখে দিবা, ওটা প্যারা না, আরেকটা লাইন হবে, ওটা প্যারা হবে না, শুধুমাত্র মানে একটা সাধারণ লাইন হবে। ওটাকে লিখে দিবা যে যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়, বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, অর্থাৎ হ্রাস পায়। আচ্ছা, লিখে দিয়েছি, যেহেতু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, জায়গা হচ্ছে না, আমি মুখে বলি, অর্ধেক হয়, অর্থাৎ হ্রাস পায়, তাই এটিকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। ব্যাস, এটাই হচ্ছে তোমাদের হ্রাসমূলক কোষ বিভাজনের প্রক্রিয়াটা লেখার মানে সিস্টেম দেখাই দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এই মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? এটি ঘটে, আমার বোর্ডটাকে মিশাই, এই মিওসিস কোষ বিভাজনটা ঘটে প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ে, আর উদ্ভিদের পুংস্তবক এবং স্ত্রী স্তবকে। পুংস্তবক, স্ত্রী স্তবক এগুলো আমরা ফুল যখন পড়বো তখন শিখবো। আপাতত শুধু এইটুকু মনে রাখো যে উদ্ভিদের পুংস্তবক এবং স্ত্রী স্তবকে ঘটে, আর প্রাণীদের শুক্রাশয় আর ডিম্বাশয়ে ঘটে।
ব্যাস, এটাই হচ্ছে তোমাদের অ্যামাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। আর অ্যামাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন আর মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে, এইটা আমরা আর একটা ক্লাসে বিস্তারিতভাবে পড়ে নিব অনেক সুন্দর করে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমি সেটার উপর ডাউট সলভিং ক্লাস দিয়ে সমাধান করে দেবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।